সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা রানিং টেস্ট পরীক্ষা দিয়ে এইচএসসি 25 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো যেহেতু প্রস্তুতি নিচ্ছেন সেহেতু আপনারা সবগুলা সাবজেক্ট মোটামুটিভাবে প্রস্তুতির মধ্যে রাখছেন। তো যেহেতু প্রস্তুতির মধ্যে রাখছেন, ওই জায়গাটাতে আমি আপনাদেরকে কিছুটা হেল্প করতে চাই। যেরকম আপনারা যেহেতু এখন রানিং এইচএসসির প্রশ্নগুলো সমাধান করছেন, সেক্ষেত্রে কারো কোথাও গ্যাপ থাকতে পারে। এই জিনিসগুলো নিয়ে রানিং আমি কাজ করছি। তো আলহামদুলিল্লাহ, আজকে একটা খুশির খবর হচ্ছে, আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব এবং এই ত্রিকোণমিতিতে যতগুলো এমসিকিউ আছে, অর্থাৎ ওয়ান শর্ট এমসিকিউ গুলো হচ্ছে আমরা কমপ্লিট করব। তো এই এমসিকিউ গুলো কমপ্লিট করার জন্য আমরা হচ্ছে তিনটা টাইপ বন্টন করে নিয়েছি, যেন আপনাদের বোঝার জন্য খুবই সুবিধা হয়, যেন অসুবিধা না হয়। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই প্রবলেমগুলো সমাধান করার জন্য খাতা কলম নিয়ে বসতে পারেন, কারণ এই প্রশ্নগুলাই বারবার রিপিট করা হয়েছে। যেহেতু এই প্রশ্নগুলো বারবার রিপিট করা হয়েছে, সেহেতু আপনাদের অবশ্যই কাজে লাগবে প্রশ্নগুলো। এবং কারো যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা হচ্ছে কমেন্ট করে প্রশ্নটা দিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে সমাধান করে দিতে পারি ইনশাল্লাহ, এবং বুঝাইও দিতে পারি। প্রয়োজনে আপনার হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো সবসময় আপনাদের পাশে আমাকে পাবেন। তো চলুন আজকে আমরা ক্লাস শুরু করি। টাইপ 1 এর আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতের বেসিকটা যদি আমরা না জানি, তাহলে এমসিকিউ গুলো আমরা সমাধান করতে পারবো না। বারবার একই এমসিকিউ সমাধান করতে গিয়ে একই বেসিক আলোচনা করা লাগবে। তো আমরা বারবার ব্যাপারটা রিপিট না করার জন্য প্রথমে আমরা বেসিকটা আলোচনা করে নিচ্ছি, যেন আমাদের সমস্যাগুলা দ্রুত আমরা সমাধান করতে পারি এবং সহজে সমাধান করতে পারি। তো বেসিক প্রথমেই চতুর্ভাগ সম্পর্কে একটু যদি ধারণা দেই, তো আপনারা জানেন এক্স অক্ষ এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এই দুইটা অক্ষ যখন পরস্পরকে ও বিন্দুতে ছেদ করবে, তার স্থানাঙ্ক 0,0 হয়। ফলে এখানে চারটা ভাগের সৃষ্টি হয়েছে। প্রথম ভাগ, এই প্রথম ভাগে অল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। আপনারা জানেন ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক প্রপার্টি 6টা: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত প্রথম চতুর্ভাগে হবে ধনাত্মক, এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর হচ্ছে কোসেক হবে ধনাত্মক। বাকি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত হবে ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে আপনার ট্যান আর হচ্ছে কট হবে পজিটিভ। বাকি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত হবে নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে আপনার কস আর হচ্ছে সেক হবে পজিটিভ। বাকি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত হবে নেগেটিভ। তাহলে প্রথম পয়েন্ট থেকে বা প্রথম বেসিকটা থেকে আমরা জানতে পারলাম যে চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে অল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান কট পজিটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে কস আর সেক পজিটিভ। এর পরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে যখন আপনি কোণ হিসাব করবেন, কোণ যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে তাহলে কোণটা হয় মূলত নেগেটিভ, ঘড়ি কাঁটার বিপরীতে যদি ঘুরে তাহলে কোণটা হয় পজিটিভ। অর্থাৎ কোন ত্রিকোণমিতিক অনুপাতে যদি নেগেটিভ সাইন থাকে তাহলে তাকে ঘড়ি কাঁটার দিকে ঘোরাতে হবে, আর যদি পজিটিভ সাইন থাকে তাহলে তাকে ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরাতে হবে। এই যে একটা ব্যাপার। তৃতীয়ত আপনাদেরকে মনে রাখতে হবে যে যখন অনুপাতগুলো হিসাব করবেন, তখন বিজোড় সংখ্যক সমকোণের জন্য, কি সংখ্যক? বিজোড় সংখ্যক সমকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে, জোড় সংখ্যক সমকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না। তাহলে বিজোড় সংখ্যক সমকোণের জন্য যদি ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়, তাহলে কোনটার ক্ষেত্রে কোনটা হবে একটু খেয়াল করেন। যদি সাইন 90 প্লাস থেটা, তো এখানে দেখতে পাচ্ছেন যে 90 এক সমকোণ, এক সংখ্যাটা হচ্ছে বিজোড় হওয়ার কারণে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে। তাহলে সাইন হয়ে যাচ্ছে কি কস, এবং এটা থেটা বরাবরই সূক্ষ্মকোণ বসাইলাম, এবং পুরা কোণটা 90 প্লাস থেটা, পুরা কোণটা আমার দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে। এই দ্বিতীয় চতুর্ভাগটা মূলত সাইন আর কোসেকের ঘর। তাহলে সাইন আর কোসেকের ঘর যেহেতু তার নিজের ঘরে গেছে, সেহেতু এখানে পজিটিভ সাইন হবে। তার মানে আমার সাইন 90 প্লাস থেটা ইকুয়াল টু পাচ্ছি কস থেটা।
অনুরূপভাবে আপনি কস চাইলে পারেন, কস 90 প্লাস থেটা। এটা যদি হিসাব করেন তাহলে দেখেন 90 হচ্ছে 1 সমকোণ, 1 সমকোণ, জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। তাহলে বিজোড় যদি হয় তাহলে কস কি হবে? সাইন হবে। এবং পুরা কোণটা দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ মূলত কার ভাগ? সাইন আর কোসেকের ভাগ। সাইন আর কোসেকের ভাগে কে গেছে? কস গেছে। কস যাওয়ার ফলে সে কি হচ্ছে? ঋণাত্মক। আর এই যে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বসাই দিলাম। অর্থাৎ সাইন থাকলে হবে আপনার কস, ট্যান থাকলে হবে হচ্ছে কট, সেক থাকলে হবে হচ্ছে কোসেক। আবার কস থাকলে হবে সাইন, কট থাকলে হবে ট্যান, আর কোসেক থাকলে হবে সেক। অর্থাৎ বিজোড় সংখ্যক সমকোণের জন্য আমরা পাচ্ছি সাইন থাকলে হবে কস, কস থাকলে হবে সাইন, ট্যান থাকলে হবে কট, কট থাকলে হবে ট্যান, সেক থাকলে হবে কোসেক, কোসেক থাকলে হবে সেক। আর জোড় সংখ্যক সমকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত কোনো চেঞ্জ হবে না। তাহলে এখন আমরা এই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব, যে এমসিকিউ গুলো বরাবর আপনার এইচএসসি এক্সাম বলেন, এডমিশন টেস্ট বলেন, বরাবরই চলে আসতেছে। সো চলুন আমরা এখন এমসিকিউ প্র্যাকটিস করি। প্রশ্নটা দেখেন, নিচের কোনটি সঠিক? এবং প্রশ্নটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 23-এ। তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে, এ বি সি ডি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাইন মাইনাস থেটা, ট্যান মাইনাস থেটা, সেক মাইনাস থেটা, কোসেক মাইনাস থেটা। আচ্ছা, প্রথমে আমরা বলছিলাম যে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে কোনটা হয় কি? নেগেটিভ। তাহলে আমরা যদি ছোট্ট করে এখানে চতুর্ভাগটা অঙ্কন করি, তাহলে এখানে থেটাটা হচ্ছে যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে আমার ঘড়ির কাঁটার দিকে ঘোরার কারণে এটা কোন চতুর্ভাগে পড়তেছে? চতুর্থ চতুর্ভাগে, তাই না? তাহলে চতুর্থ চতুর্ভাগটা মূলত কার ভাগ ছিল? আপনার কস আর হচ্ছে সেকের ভাগ। তাহলে কস আর সেক ব্যতীত অন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত এই ঘরে নেগেটিভ। কস আর সেক পজিটিভ, বাকি 4টা ত্রিকোণমিতিক অনুপাত কি হবে? নেগেটিভ হবে। তাহলে যদি নেগেটিভ হয় তাহলে এখানে আমরা অপশন যদি চেক করি তাহলে কিন্তু সাইন মাইনাস থেটা, মাইনাস থেটা মানে ঘড়ি কাঁটার দিকে ঘুরছে এবং চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে মাইনাস থেটা এটা কি সাইনের ঘর ছিল? অবশ্যই না। কার ঘর ছিল? কস আর সেকের ঘর। তাহলে কস আর সেকের ঘরে সাইন গেছে, তাহলে সে কি হবে? অটোমেটিক নেগেটিভ হওয়ার কথা এখানে, কিন্তু নেগেটিভ সাইন নাই, তার মানে এটা আমার রাইট অ্যান্সার হবে না। এরপরে দেখেন ট্যান মাইনাস থেটা, এই ঘর কি ট্যান আর কটের ঘর? অবশ্যই না। কস আর সেকের ঘরে ট্যান গেছে, তাহলে সেখানে কি হওয়ার কথা ছিল? মাইনাস হওয়ার কথা ছিল, যে মাইনাস দেওয়া নাই, তার মানে এটা রাইট অ্যান্সার নয়। এরপর দেখেন সি, সেক মাইনাস থেটা, এই ঘরে ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, তার মানে কস আর সেক তার নিজের ঘরে সেক গেছে, নিজের ঘরে যদি যায় তাহলে সে কি হবে? পজিটিভ হবে। তার মানে এখানে পজিটিভ সাইন আছে, তার মানে এটা একটা আমার রাইট অ্যান্সার। এরপর দেখেন কোসেক মাইনাস থেটা, ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, চতুর্থ ভাগে পড়ছে, যা কোসেকের ঘর নয়, তাই এখানে ঋণাত্মক সাইন হওয়ার কথা ছিল, তাহলে ঋণাত্মক সাইন দেওয়া হয়নি, তার মানে এটা আমার রাইট অ্যান্সার নয়। তাহলে এই প্রশ্নটার রিয়েল অ্যান্সার হচ্ছে সেক মাইনাস থেটা ইকুয়াল টু সেক থেটা। পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি। দেখেন এই কোশ্চেনটাতে কোসেক মাইনাস 330 ডিগ্রি এর মান কত, এই জিনিসটা চাইছে। কোসেক মাইনাস 330 ডিগ্রি এর মান। এখন এখানে মাইনাস সাইন থাকা মানে হচ্ছে ঘড়ি কাঁটার দিকে ঘোরা। তাহলে ব্যাপারটা যদি ঘড়ি কাঁটার দিকে হয় তাহলে আমরা কোসেক কোসেক মাইনাস থেটা ইকুয়াল টু কি লিখছিলাম? মাইনাস কোসেক থেটা। তাহলে জিনিসটা আমরা ঠিক এখানে এভাবেই ব্যাপারটা করব। তাহলে দেখেন কোসেক মাইনাস 330 ডিগ্রি, এটাকে লিখবো হচ্ছে মাইনাস কোসেক 330 ডিগ্রি। এই 330 ডিগ্রিকে কি আমরা এভাবে ভাঙাইতে পারি? কোসেক 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যদি বাদ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 330 ডিগ্রি। এই জিনিসটা 360 ডিগ্রি কত সমকোণ? 4 সমকোণ। 360 ডিগ্রি কত সমকোণ? 4 সমকোণ। তাহলে 4 সংখ্যাটা জোড় না বিজোড়? অবশ্যই জোড়। তাহলে জোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত কি চেঞ্জ হয়? অবশ্যই না। বেসিক আমরা দেখছি
যে জোড় সংখ্যক সমকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ যদি না হয় তাহলে কোসেক আছে, কোসেকই রাখতেছি, আর এই যে সূক্ষ্মকোণ নিয়ে নিলাম। এখন এই পুরা কোণটা কোন চতুর্ভাগে পড়ে এটা আমাকে মার্ক করা লাগবে। তাহলে 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ। দেখেন তো এই যে 4 সমকোণ যে নিলাম, এই 4 সমকোণ থেকে কত ডিগ্রি বিয়োগ ছিল? 30 ডিগ্রি। তার মানে এটা কোন ভাগে পড়তেছে? চতুর্থ ভাগ। চতুর্থ ভাগ কি কোসেকের ভাগ? কার ভাগ? কস আর সেকের ভাগ। তাহলে কস আর সেকের ভাগে কি গেছে? কোসেক গেছে। তাহলে কোসেক যাওয়াতে সে কি হবে? ঋণাত্মক হবে। তাহলে মাইনাসে মাইনাসে তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কোসেক 30। কোসেক 30 ডিগ্রি মান কত? আপনারা জানেন সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে কোসেক 30 ডিগ্রি মান তার বিপরীত হবে, তার মানে 2। তার মানে এই প্রশ্নটা রাইট অ্যান্সার হচ্ছে 2। যেখানে অপশন এ তে কি বলা আছে? -2, তার মানে এটা রাইট অ্যান্সার নয়। তারপরে বি তে দেওয়া আছে -2 ভাগ √3, এটাও রাইট অ্যান্সার নয়। সি তে দেওয়া আছে 2 ভাগ √3, এটাও রাইট অ্যান্সার নয়। ডি তে দেওয়া আছে কি 2, তার মানে এটা আমার রাইট অ্যান্সার। এই প্রশ্নটা দেখেন, মাদ্রাসা বোর্ড 23-এ আসছে। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে সাইন -3690 ডিগ্রি এর মান কত? তাহলে আপনারা জানেন কি যে সাইন মাইনাস থেটা ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস সাইন থেটা। যদি তাই হয় তাহলে এই জিনিসটাকে আমাদের ভাঙাইতে হবে। যে সাইন -3690 ইকুয়াল টু মাইনাস সাইন 3690। এখন আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখন এই টাইপের ম্যাথগুলো সমাধান করবেন, বড় কোণ যখন সমাধান করবেন, তখন এই মানটাকে 90 দ্বারা ভাগ করবেন। 90 দ্বারা ভাগ করলে দেখবেন পাবেন হচ্ছে এটাতে 41। তার মানে 41 সমকোণ। কত সমকোণ? 41 সমকোণ। তাহলে 41 সমকোণ যদি হয় তাহলে দেখেন তো মাইনাস পাইলাম, ঠিক আছে, সাইন 41 ইন্টু 90 প্লাস 0 ডিগ্রি। তাহলে 41 এটা কত সমকোণ? 41 সমকোণ। এই 41 সংখ্যাটা জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। তাহলে বিজোড় যদি হয় তাহলে আমার সাইন ফাংশনটা কি হয়ে যাবে? অবশ্যই কস ফাংশন হবে, কারণ সাইনের বিপরীতে কসই আছে। তাহলে 41 সংখ্যাটা বিজোড় হওয়ার কারণে সাইন ফাংশনটা হয়ে গেল আমার কস, মাইনাস মাইনাসই আছে, আর এখানে 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি নিলাম। এখন এই পুরা কোণটা এটা এই জায়গাটাতে পড়ে। দেখেন আপনি 40 বার যদি নেন তাহলে 10 বার, তার মানে এই জায়গাটাতে 40 বারের জন্য এই জায়গাটাতে আসতেছে, আর একবার এই জায়গাটাতে আসতেছে 0 ডিগ্রি। তার মানে কি এটা কি ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর করতেছে, যা কিনা প্রথম চতুর্ভাগেও ওয়াল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগেও সাইন আর কোসেক পজিটিভ। তাহলে এই জায়গাটা তো তোমার সাইন ফাংশন ছিল, যার কারণে এটা পজিটিভে থাকলো। তাহলে cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান কত? 1। তাহলে মাইনাস সামনে ছিল, তাহলে পুরো মানটা ক্যালকুলেশন করে কত পাইলাম? -1 পাইলাম। তাহলে এই যে -1 যে পাইলাম, এখানে অপশনে দেখেন তো এ তে আছে হচ্ছে 0, তার মানে এটা আমার রাইট অ্যান্সার নয়। বি তে আছে হলো -1, এটা হচ্ছে রাইট অ্যান্সার। সি তে আছে 1, এটা রাইট অ্যান্সার নয়। ডি তে আছে 1 ভাগ √2, এটা রাইট অ্যান্সার নয়। পরের কোশ্চেনটা একটু ফেস করি, চলো। এরপরে এই প্রশ্নটার দিকে একটু তাকান। বলছে যে 19 পাই ভাগ 2 মানে 19 সমকোণ। 19 পাই ভাগ 2 মানে হচ্ছে 19 সমকোণ মাইনাস পাই ভাগ 6, এই অনুপাতটার মান কত? যা রাজশাহী বোর্ড 23-এ আসছে। তাহলে জিনিসটা যদি আমরা এভাবে সাজাই, 19 পাই ভাগ 2 মাইনাস পাই ভাগ 6, খেয়াল করেন তো এই যে 19 নাম্বারটা জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। তাহলে বিজোড় যদি হয় তাহলে বিজোড় সমকোণ হওয়ার কারণে tan ফাংশন কি হয়ে যাবে? অবশ্যই cot ফাংশন হবে। পাই ভাগ 6 সূক্ষ্মকোণ নিলাম। এখন খেয়াল করেন এই যে পুরা কোণটা কোন চতুর্ভাগের মধ্যে পড়তেছে? কোন চতুর্ভাগের মধ্যে পড়তেছে? এটার জন্য আমরা যদি একটা চিত্র অঙ্কন করি,
তাহলে একবার ঘুরে আসলে আপনার 4 সমকোণ, 2 বার আসলে 8 সমকোণ, 3 বার আসলে 12 সমকোণ, 4 বার আসলে 16 সমকোণ। তাহলে 4 বার 16, 17, 18, 19, 19 থেকে পাই ভাগ 6 কম, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে পড়তেছে। এই তৃতীয় চতুর্ভাগ যদি পড়ে, তৃতীয় চতুর্ভাগ কার ভাগ? ট্যান আর কটের ভাগ। ট্যান আর কটের ভাগে সে ট্যান নিজেই গেছে, তাহলে সে কি হবে? পজিটিভ সাইন হবে। তাহলে কট পাই ভাগ 6 এর মান জানার জন্য আমরা যদি ট্যান 30 ডিগ্রির মান জানি, ট্যান 30 ডিগ্রির মান কত? 1 ভাগ √3। তাহলে কট 30 ডিগ্রির মান তার বিপরীতটা হবে জাস্ট √3। তাহলে এখানে অপশন যদি আমরা চেক করি, প্রথম অপশনটাতে কি আছে? √3। এটা তাহলে আমার রাইট অ্যান্সার। এটা তো রাইট অ্যান্সার হবে না, এটাও রাইট অ্যান্সার হবে না, এটাও রাইট অ্যান্সার হবে না। আমাদের টাইপ অন এর মোটামুটি অনেকগুলো প্রবলেম সলভ করা হয়ে গেছে। আপনারা এই প্রবলেমগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এবং আপনাদের বাসায় যদি টেস্ট পেপার থাকে বা কোনো গাইড থাকে, তাহলে এই রিলেটেড অনেকগুলো কোশ্চেন পাবেন আপনারা। তো এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা এখান থেকে একটা এমসিকিউ কমন পাবেন ইনশাল্লাহ। এবং এডমিশন টেস্টের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট টাইপে যাচ্ছি, যেখানে মান নির্ণয় করব, অনুপাতগুলোর কি করব? মান নির্ণয় করব। টাইপ 2 এর প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে বিশেষ কিছু সূত্র জানা লাগবে, এবং এই সূত্রগুলা এমসিকিউ সিকিউ এ বরাবরই আসে। তাহলে চলুন আমরা প্রথমে সূত্রগুলা সম্পর্কে জানি। তো আপনার সাইন 2 থিটা, সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, এবং পাশাপাশি এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 ট্যান থিটা ভাগ 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। অর্থাৎ সাইন 2 থিটার দুইটা সূত্র পাইলাম, 2 সাইন থিটা কস থিটা, 2 ট্যান থিটা ভাগ 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এখানে বিশেষভাবে মনে রাখা লাগবে, এখানে 2 থিটা থাকার কারণে এর অর্ধেক থিটা হয়ে গেছে, 2 থিটার অর্ধেক থিটা। আবার যদি এখানে যদি থিটা থাকতো, তাহলে থিটা এর অর্ধেক এই জায়গাটাতে থিটা এর অর্ধেক মানে থিটা ভাগ 2 হইতো। যদি 4 থিটা থাকতো, তখন 4 থিটা এর অর্ধেক 2 থিটা হইতো। এই জিনিসটা মাথায় রাখা লাগবে। এরপরে cos 2 থিটা, cos 2 থিটার 4টা সূত্র আছে। কয়টা সূত্র? 4টা। তো প্রথমেই 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর একটা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, আর একটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আর একটা 1 মাইনাস tan স্কয়ার থিটা ভাগ 1 প্লাস tan স্কয়ার থিটা। বরাবরের মতো আবারও বলে রাখতেছি, cos 2 থিটার 4টা সূত্র। একটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস 2 tan 1 মাইনাস tan স্কয়ার থিটা ভাগ 1 প্লাস tan স্কয়ার থিটা। এই 4টা সূত্রের মধ্যে আপনাকে বিশেষভাবে যেটা মনে রাখা লাগবে, 2 থিটা থাকার কারণে এখানে থিটা হয়ে গেছে। যদি এখানে 4 থিটা থাকতো, তাহলে এই জায়গাগুলোতে 2 থিটা হইতো। আবার যদি জাস্ট থিটা থাকতো, তখন এই জায়গাগুলোতে অর্ধেক হয়ে যেত, মানে থিটা ভাগ 2 হয়ে যেত। ঠিক আছে? তো এই সূত্র থেকে আরো দুইটা বিশেষ সূত্র আসে, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, আবার 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। তার মানে এখানে যখন থিটা, তখন এখানে 2 থিটা, এখানে যখন থিটা, তো এখানে 2 থিটা। তাহলে cos 2 থিটার কয়টা সূত্র জানলাম? 4টা, এবং পার্শিয়ালি ভাবে আরো 2টা পাইলাম। তাহলে মোট সূত্র হলো এখানে কয়টা? 6টা। তাহলে sin 2 থিটার সূত্র পাইলাম, cos 2 থিটার সূত্র পাইলাম। এখন আসি tan 2 থিটার সূত্র। tan 2 থিটা, tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা ভাগ 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই জিনিসটাও মাথায় রাখা লাগবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, যে tan a প্লাস b এর সূত্র, tan a প্লাস b এর সূত্র tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan a tan b। আরো একটা সূত্র আছে a মাইনাস b, tan a মাইনাস b। যদি মাইনাস এখানে থাকে, তাহলে এখানে হবে মাইনাস
আর এখানে হবে প্লাস, এতটুকুই পরিবর্তন ছিল। এরপরে সাইন থ্রি থেটার সূত্র, সাইন থ্রি থেটা, সাইন থ্রি থেটা ইকুয়াল টু 3 সাইন থেটা মাইনাস 4 সাইন, সাইন থ্রি থেটার সূত্র হচ্ছে 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা। আশা করতেছি এই কয়টা সূত্র আপাতত যদি আমরা মনে রাখি, তাহলে এখন যে প্রবলেমগুলো সলভ করব সবগুলো প্রবলেম নর্মালি সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা প্রবলেমগুলো সলভ করে দেখি পারি কিনা। মান নির্ণয়ের জন্য প্রথমেই আমরা বরিশাল বোর্ড 23-এর প্রশ্নটা সিলেক্ট করলাম। তো বরিশাল বোর্ড 23-এ যে প্রশ্নটা আসছে সেটা বলা হচ্ছে যে tan a ইকুয়াল টু 1/√3 হলে sin 3a এর মান কত। এখন কথা হচ্ছে যে tan a যে দেওয়া আছে tan a ইকুয়াল টু 1/√3, তো এখান থেকে আমরা নরমালি এর মানটা বাইর করে নিয়ে আসবো। তো এর মান বাইর করার জন্য ট্যানটাকে অবশ্যই আমার ডান দিকে নিয়ে যেতে হবে। তো ডান দিকে গেলে ট্যান ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স 1/√3। তাহলে ট্যান কত ডিগ্রি মান 1/√3? অবশ্যই 30 ডিগ্রি মান। তাহলে এ কোনটার মান পাইলাম? 30 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রি আমরা হচ্ছে যার মান চাইছে এই জায়গাটাতে বসাবো। তাহলে সাইন 3a ইকুয়াল টু কি লিখতে পারতেছি? সাইন 3 ইন্টু 30, তার মানে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত? অবশ্যই 1। তাহলে এখানে অপশন যদি আমরা চেক করি, এ তে দেওয়া আছে 0, এটা আমার রাইট অ্যান্সার অবশ্যই নয়। বি তে দেওয়া আছে 1, তাহলে আমার এটাও অবশ্যই রাইট অ্যান্সার, কারণ আমাদের অ্যান্সার হচ্ছে 1 আসছে। এরপরে দেখেন সি তে দেওয়া আছে √3/2, এটা রাইট অ্যান্সার নয়। ডি তে দেওয়া আছে 1/√3, এটাও রাইট অ্যান্সার নয়। তাহলে আমার রাইট অ্যান্সার পাইলাম বি। পরের প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 22-এ আসছিল। তো এই প্রশ্নটা ছিল এরকম, cos 2a ইকুয়াল টু 3/5 হলে sin a এর মান কত। এখন যেহেতু cos 2 এর সাথে sin এর সম্পর্ক রয়েছে, সেহেতু আমরা সূত্র জানি কি, যে cos 2 থেটা ইকুয়াল টু 1 - 2 sin স্কয়ার থেটা। এই সূত্রটা আমরা হচ্ছে এই জায়গাটাতে প্রয়োগ করব। তাহলে দেওয়া ছিল কি, cos 2a ইকুয়াল টু 3/5, তাহলে cos 2a এর জায়গায় আমরা লিখব কি 1 - 2 sin স্কয়ার থেটা, sin স্কয়ার থেটা না, sin স্কয়ার a লিখব। তাহলে 3/5। এখন এটা মাইনাস ছিল, ডান দিকে গিয়ে হবে কি প্লাস, আর এটা প্লাস ছিল বাম দিকে এসে হবে কি অবশ্যই মাইনাস। তাহলে 1 - 3/5 ইকুয়াল টু 2 sin স্কয়ার a। এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে 5 - 3 ইকুয়াল টু 2 sin স্কয়ার a। 5 থেকে 3 বাদ দিলে হয় 2, 2/5 ইকুয়াল টু 2 sin স্কয়ার a। এখান থেকে 2 গুণ আছে, এইদিকে এসে হবে কি ভাগ, এবং সাইড যদি আমরা চেঞ্জ করি তাহলে পাচ্ছি হলো sin স্কয়ার a ইকুয়াল টু 2/2 ইন্টু 5, গুণ ছিল এদিকে এসে হয়ে গেছে ভাগ। 2 কি কাটা যায়, অবশিষ্ট থাকতেছে কি 1/5। কারণ স্কয়ার যদি ওইদিকে চলে যায় তাহলে আপনারা জানেন যে এটা হচ্ছে প্লাস মাইনাস হয়ে যায় এবং 1/√। অর্থাৎ আমরা সাইন এর মান পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস 1/√5। দেখেন তো প্রথম অপশনে প্লাস মাইনাস 1/√10 আছে, তার মানে এটা রাইট অ্যান্সার নয়। পরের অপশনে প্লাস মাইনাস 1/√5 আছে, তার মানে আমার এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের অ্যান্সারটা অবশ্যই মিলে নেই, তারপরেরটা অবশ্যই মিলে নেই, তার মানে এই প্রশ্নটার রাইট অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 1/√5। চলুন পরবর্তী প্রশ্ন দেখি। এরপর দেখেন কুমিল্লা বোর্ড 23-এ আসছে, প্রশ্নটা কি বলছে, tan θ/2 ইকুয়াল টু 3/4 হলে cos থেটার মান কত। এখন আপনারা cos থেটার সূত্র জানেন, cos থেটার সাথে tan এর একটা সম্পর্ক রয়েছে। আমরা cos 2 থেটার সূত্র পড়ছিলাম, যে cos 2 থেটা ইকুয়াল টু 1 - tan স্কয়ার থেটা ভাগ 1 + tan স্কয়ার থেটা। এই সূত্রটা আমরা দেখছিলাম cos 2 থিটার সূত্রে। তাহলে এখন কথা হচ্ছে এখানে 2 থিটা থাকার কারণে এখানে থেটা হইছে, তাহলে এখানে যদি থেটা থাকে তাহলে কি হবে, জাস্ট θ/2 হবে, যা কিনা এই θ/2 এর সাথে মিলে যাচ্ছে আমার। তাহলে এখানে উদ্দীপকে দেওয়া ছিল কি, যে tan θ/2 ইকুয়াল টু 3/4,
এটা দেওয়া ছিল, তাহলে আমার এইটার হচ্ছে ক্যালকুলেশন করা লাগবে। তাহলে cos থিটা ইকুয়াল টু কি লেখা যায়, 1 মাইনাস tan স্কোয়ার থিটা ভাগ 2 ভাগ 1 প্লাস tan স্কোয়ার থিটা ভাগ 2। এখন দেখেন তো থিটা ভাগ 2 এর মান কত ছিল, বসায় দেন। 1 মাইনাস 3 ভাগ 4 তার উপর স্কোয়ার ভাগ 1 প্লাস 3 ভাগ 4 তার উপর স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 মাইনাস 3 3 9, 4 4 16, 9 4 4 16, যদি লসাগু করি তাহলে 16 মাইনাস 9 16 প্লাস 9 ভাগ 16, এখানে অবশ্যই 16 আছে, এই 16 কাটাকাটি যাবে, ফলে এখানে অবশিষ্ট থাকতেছে কি 16 থেকে 9 বাদ দেন, তাহলে 7, নিচে 16 আর 9 25। তার মানে cos থিটার মান পাচ্ছি আমি, cos থিটার মান পাচ্ছি হচ্ছে 16 ভাগ 25, 16 ভাগ 7 ভাগ 25, cos থিটার মান পাচ্ছি 7 ভাগ 25। দেখেন তো 7 ভাগ 25 কোথায় আছে, অপশন বি তে আছে। তার মানে রাইট অ্যান্সার আমার হচ্ছে অপশন বি, এ হবে না, সিইউ হবে না, ডিইউ হবে না। তাহলে কুমিল্লা বোর্ড 23-এর এই প্রশ্নটার সমাধান হচ্ছে 7 ভাগ 25, অর্থাৎ 7 ভাগ 25। পরের প্রশ্ন দেখি চলুন। পরের প্রশ্নটা কুমিল্লা বোর্ড 23-এ আসছে। তো প্রশ্নটা ছিল এরকম, সাইন থিটা ইকুয়াল টু 1/3 হলে সাইন 3 থিটার মান কত। এখন আমরা তো সাইন 3 থিটার একটা সূত্রই জানি, এখন ওই সূত্রটা যদি আমাদের মনে না থাকে তাহলে তো আমরা প্রবলেমটা সলভ করতে পারবো না। সো কেয়ারফুলি সূত্রগুলো অবশ্যই কমপ্লিটের মধ্যে রাখা লাগবে। হ্যাঁ, তো সাইন 3 থিটার সূত্র আমাদের কি ছিল, সাইন 3 থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। সাইন 3 থিটার সূত্র কি ছিল, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে 3 সাইন থিটার মান কত দেওয়া হচ্ছে, 1/3 4 1/3 তার উপর কিউব, তাহলে 3 3 কি কাটা যায়, 1 মাইনাস 4, আর 1/3 এর উপর যদি কিউব করেন তাহলে আসতেছে 3 লং 27। তার মানে এখান থেকে পাচ্ছি হচ্ছে 1 মাইনাস 4 ভাগ 27, যদি লসাগু করি 27 মাইনাস 4, তাহলে 27 থেকে 4 বাদ দিলে থাকতেছে হচ্ছে 23 ভাগ 27, অর্থাৎ আমার অ্যান্সার আসবে 23 ভাগ 27। দেখেন অপশন এ তে 27 ভাগ 31, এটা রাইট অ্যান্সার নয়, মাইনাস 23 ভাগ 27, এটাও রাইট অ্যান্সার নয়, 23 ভাগ 27 এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, পরেরটা অবশ্যই নয়। তাহলে কুমিল্লা বোর্ড 23-এর এই প্রশ্নের সমাধান হচ্ছে 23 ভাগ 27। পরের প্রশ্নে চলুন। কুমিল্লা বোর্ড 22-এ নেওয়া হয়েছে। তো প্রশ্নটা ছিল এরকম, n একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে কোনগুলোকে বোঝাচ্ছি, -1 1 -2 2 3 4 5 6 এবং ঋণাত্মক ধনাত্মক এগুলোকে বোঝাচ্ছি। হ্যাঁ, n একটি পূর্ণ সংখ্যা হলে এত এর মান কত। তাহলে আমার কি চাইছে, মান চাইছে। যেহেতু মান চাইছে সেহেতু আপনাদেরকে বলে রাখি যে যখন এই টাইপের কথা বলবে যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার যে কোনো মানের জন্য, এটা হতে পারে -1, হতে পারে 1, হতে পারে -2, হতে পারে 2, হতে পারে 3 4 5, যে কোনো মান নেন না কেন আপনার এই ফাংশনের মান সেম আসবে। আপনি n এর মান যাই না, ফাংশনের মান কি আসবে, সেম আসবে। যেহেতু সেম আসবে সেহেতু আপনাকে যে কোনো একটা মান নিয়ে ক্যালকুলেট করলেই হবে। -1 নিয়ে করতে পারেন, 1 নিয়ে করতে পারেন, -2 নিয়ে করতে পারেন, +2 নিয়ে করতে পারেন, ওইটা ম্যাটার না। ঠিক আছে, আপনার যেটা মন চায় আপনি ওটা নিয়ে করবেন। তবে সুবিধা হয় +1 নিয়ে করলে, সবচেয়ে বেশি সুবিধা হয় +1 নিয়ে করলে। তাহলে আমরা এখানে নর্মালি ফাংশনটা আগে উঠাই, sin twice pi plus -1 পাওয়ার twice n pi ভাগ 6। খেয়াল করেন তো এখানে n এর মান যদি আপনি 1 ধরেন, 1 ধরার ফলে sin twice pi plus
মাইনাস 1 2 ইন্টু 1 ইন্টু পাই ভাগ 6 সাইন টুয়াইস পাই মাইনাস 1 এর উপর পাওয়ার কি আছে 2 এর সাথে 1 গুণ 2 এর 2 যদি থাকে 2 নিয়ে নেই পাই ভাগ 6। এখন মাইনাস 1 এর উপর পাওয়ার 2 যদি জোড় সংখ্যক পাওয়ার হয় কি হয়, কোনো মাইনাস সংখ্যার উপর জোড় সংখ্যক পাওয়ার হয় তখন মাইনাস সংখ্যাটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো সাইন টুয়াইস পাই প্লাস পাই ভাগ 6 এন্ড দেন তো টুয়াইস পাই মানে কত ডিগ্রি, 360 ডিগ্রি, 360 ডিগ্রি। 360 ডিগ্রি যদি হয় তাহলে 360 ডিগ্রি কত সমকোণ, অবশ্যই 4 সমকোণ। তাহলে 4 সংখ্যাটা জোড় না বিজোড়, অবশ্যই জোড়। 4 সংখ্যাটা অবশ্যই জোড়। জোড় থাকলে আপনারা জানেন যে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না। তাহলে সাইনই থাকলো এবং এই সূক্ষ্মকোণ পাই ভাগ 6 নিলাম। পুরা কোণটা 1 2 3 4 প্লাস পাই ভাগ 6 মানে কি 30 ডিগ্রি। তাহলে সাইন পাই ভাগ 6 মানে সাইন 30 ডিগ্রি মান কত, অবশ্যই হাফ, তাই না? সাইন পাই ভাগ 6 তার মানে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে এখানে অপশনে দেখেন তো মাইনাস হাফ, অপশন এতে কি দেওয়া আছে মাইনাস হাফ, তার মানে এটা আমার রাইট অ্যান্সার হবে না। অপশন বি তে হাফ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। সি তে এটা হবে না, ডি তে এটা হবে না। তার মানে কুমিল্লা বোর্ড 22 এর এই ম্যাথটার রাইট অ্যান্সার হচ্ছে কত, হাফ। তাহলে এই রিলেটেড প্রবলেম সলভ করার জন্য প্রথমেই মাথায় রাখতে হবে যে পূর্ণ সংখ্যার কথা বললে যে কোনো একটা সংখ্যা নিলেই আমার যে অ্যান্সারটা আসবে ওইটাই হবে আমার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা একটু দেখি চলো। এরপরে কুমিল্লা বোর্ড 23 আর্টসের প্রশ্নটা একটু দেখেন কি বলছে। cos θ ইকুয়াল টু 12 ভাগ 13, এই মানটা অবশ্যই কি দেওয়া আছে, পজিটিভ মান দেওয়া আছে। হলে tan θ এর মান কত, এবং এখানে একটা লিমিট দেওয়া আছে যেখানে থিটার মান পাই অপেক্ষা বড় মানে 180 ডিগ্রি অপেক্ষা বড়, এবং 3 পাই ভাগ 2 মানে 270 ডিগ্রি অপেক্ষা ছোট। থিটার মান 180 ডিগ্রির চেয়ে বড়, 270 ডিগ্রির চেয়ে ছোট। এখন এই রিলেটেড প্রবলেম সলভ করার জন্য আমরা ছোট্ট একটা ট্রিক্স অবলম্বন করব। সেই ট্রিক্সটা কি, প্রথমেই এর উপর বেস করি, এই মান আর এই মানের উপর বেস করে আমরা হচ্ছে চতুর্ভাগে ত্রিভুজটা অঙ্কন করব। এরপরে নরমালি আমরা অ্যান্সার নিয়ে আসতে পারবো। তাহলে খেয়াল করেন তো, চতুর্ভাগে যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি, এখানে কি বলছে যে থিটার মান পাই অপেক্ষা বড় মানে 180 ডিগ্রির চেয়ে বড়, 270 ডিগ্রি যে ছোট, 180 ডিগ্রির চেয়ে বড় 270 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে অবশ্যই এটা তৃতীয় চতুর্ভাগে পড়তেছে। তাই তৃতীয় চতুর্ভাগে আমরা হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করে নিলাম, ঠিক আছে। তারপরে এই মানের উপর বেস করে আমরা হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করলাম। এরপরে খেয়াল করেন cos θ আমার মূলত কি ধনাত্মক মান ছিল, তাহলে cos θ এর ফর্মুলা কি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি এটা এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি 12, অতিভুজ হচ্ছে 13। তাহলে আমার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে লম্ব পাচ্ছি হচ্ছে 5। এই হচ্ছে আমাদের ত্রিভুজ। এখন আমার চাইছে কি tan θ, তাই tan θ মানে কি, এটা কার ঘর, এটা কার ঘর, tan এর ঘর। tan এর ঘরে তৃতীয় চতুর্ভাগটা কি tan এর ঘর না, tan আর cot এর ঘর না। তাহলে tan এর ঘরে tan সে নিজেই আসছে, সো tan θ ইকুয়াল টু বিপরীত বাহু হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12, অর্থাৎ tan θ ইকুয়াল টু হচ্ছে লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে 5 ভূমি হচ্ছে 12। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে আমার হবে 5 ভাগ 12। তাহলে চলুন অ্যান্সার চেক করি। তাহলে তো -5 ভাগ 12, তার মানে এটা আমার রাইট অ্যান্সার নয়। 5 ভাগ 12 এটা হচ্ছে রাইট অ্যান্সার। সি তে এটা রাইট অ্যান্সার নয়, ডি তেও এটা রাইট অ্যান্সার নয়। তাহলে কুমিল্লা বোর্ড 23 এর এই বিশেষ প্রশ্নটার সমাধান হচ্ছে কি 5 ভাগ 12, যা আমাদের বি অপশনে উপস্থিত আছে। এর পরের প্রশ্নটা দেখি, চলুন পরের প্রশ্নটা দেখি। এরপর সিলেট বোর্ড 23 এই প্রশ্নটা আসছে cot θ ইকুয়াল টু 3 ভাগ 4। দেখেন cot θ এর মানটা কিন্তু ধনাত্মক এবং বলছে যে cos θ ঋণাত্মক।
কস থিটার মানটা কি ঋণাত্মক হলে সাইন থিটা এর মান চাইছে। তাহলে এখানে ইনফরমেশন আমার দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে কট থিটা ধনাত্মক আর একটা হচ্ছে কস থিটা ঋণাত্মক। তাহলে এর উপর বেস করে আমাদের কি করা লাগবে, চতুর্ভাগে ত্রিভুজ অঙ্কন করা লাগবে। তাহলে কট থিটার মান কোথায় ধনাত্মক, প্রথম ভাগ আবার তৃতীয় ভাগে, প্রথম ভাগ আবার তৃতীয় ভাগে। কট থিটার মান ধনাত্মক প্রথম ভাগ আবার তৃতীয় ভাগে। আপনি তো দুইটা ভাগেই ত্রিভুজ অঙ্কন করতে পারবেন না। তাহলে পরের অপশনটা দেখেন কস থিটা ঋণাত্মক। তাহলে প্রথম ভাগে কি কস থিটা ঋণাত্মক, অবশ্যই না, তার মানে এটা ম্যাচিং করলো না, কারণ কস থিটা প্রথম ভাগে ধনাত্মক, এটা ঋণাত্মক হতেই পারে না। কিন্তু তৃতীয় ভাগে এটা ট্যান আর কটের ঘর হওয়ার কারণে আপনার কস থিটা কি হয়ে গেল, ঋণাত্মক। যায় এটা হচ্ছে আমার ঠিক করতেছে, অর্থাৎ আমার এই ইনফরমেশনের উপর বেস করে ত্রিভুজটা কোথায় হবে, 3 নম্বর চতুর্ভাগে। কট ধনাত্মক কস ঋণাত্মক একমাত্র তৃতীয় ভাগেই হয়। সো আমরা এখান থেকে পাচ্ছি যে কট থিটা ইকুয়াল টু কি জানি, এই কোণের উপর বেস করে কট থিটা ইকুয়াল টু কি জানি 3/4, মানে ভূমি ভাগ লম্ব। কট থিটা কি জানি, ভূমি ভাগ লম্ব। তাহলে অতিভুজ কি হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা হচ্ছে 5 হবে। তাহলে এই কোণের উপর বেস করে আমার বাইর করা লাগবে কি সাইন থিটা। তাহলে সাইন থিটা যদি আমরা হিসাব করি, এই ঘরটা কার ঘর, ট্যান আর কটের ঘর। ট্যান আর কটের ঘরে এসে সাইনের হিসাব করা লাগতেছে, তার মানে সাইন থিটার মানটা কি হবে, অবশ্যই আগে নেগেটিভ হবে। নেগেটিভ যদি হয় তাহলে সাইন থিটার যে নেগেটিভ ফরম্যাটটা আমি নিয়ে নিলাম। আর সাইনের বাহুর অনুপাত কি, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব এখানে কত 4 আর অতিভুজ কত 5। তাহলে আমার সাইন থিটার মান কি আসবে, -4/5। তাহলে এখানে রাইট আনসার দেখেন তো কি, এ নাম্বারে আছে 4/5, এটা আমার রাইট আনসার 9। বি নাম্বারে আছে 5/4, এটাও আমার রাইট আনসার 9। সি নাম্বারে আছে -4/5, তার মানে এটা আমার হচ্ছে রাইট আনসার। ডি নাম্বারে এটা রাইট আনসার 9। তাহলে সিলেট বোর্ড 23-এর এই প্রশ্নটার সমাধান হচ্ছে -4/5, যা কিনা সি নাম্বার পয়েন্টের অবস্থান করতেছে -4/5। পরের প্রশ্নে চলে যাই, চলুন। টাইপ 1 টাইপ 2 শেষ করে এখন আমরা টাইপ 3-তে প্রবেশ করছি। এই টাইপ 3-র আলোচ্য বিষয় হচ্ছে ত্রিভুজের প্রকৃতি, ত্রিভুজের ক্ষেত্রফল এবং ত্রিভুজ রিলেটেড বাহু কোণ নির্ণয় করা শিখব। তো এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করার জন্য প্রথমেই আপনাকে বেসিকটা আগে জানতে হবে। তো বেসিক জানার জন্য প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। দেখতেই পাচ্ছেন একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো এই ত্রিভুজের এই কোণটাকে বলা হচ্ছে এ কোণ, এই কোণটাকে বলা হচ্ছে বি কোণ, এই কোণটাকে বলা হচ্ছে সি কোণ। তাহলে ত্রিভুজের কয়টা কোণ পাইলাম, 3টা কোণ। বিশেষভাবে মাথায় রাখতে হবে যে এ কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে বি বাহু, সি কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে সি বাহু। আবারও বলতেছি, এ কোণের বিপরীত বাহু এ বাহু, বি কোণের বিপরীত বাহু বি বাহু, সি কোণের বিপরীত বাহু সি বাহু। তার মানে 3টা কোণের জন্য আমরা 3টা বাহু পাইলাম, ঠিক আছে। তাহলে বাহু যেহেতু পাইছি, সেহেতু এই জায়গাটাতে প্রথমেই যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলি, কার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের কথা যদি বলি, তাহলে যদি আপনি এ কোণ নিয়ে কাজটা করেন, কি কোণ, এ কোণ, এ কোণ নিয়ে যদি কাজ করেন, তাহলে এ কোণ তৈরির জন্য আমার বি বাহু আর সি বাহু কাজ করছে। ফলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন বিসি সাইন এ, অর্থাৎ এ কোণ তৈরির জন্য সি আর বি বাহু সন্নিহিত বাহু ছিল, সেজন্য আমার এই কোণের সাপেক্ষে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ বিসি ইন্টু সাইন এ। সেম ভাবে যদি বি কোণের কথা বিবেচনা করেন, তাহলে হাফ সন্নিহিত বাহু হচ্ছে এসি এবং কোণটা হচ্ছে সাইন বি। যদি আপনি সি কোণের কথা বিবেচনা করেন, তাহলে হাফ সন্নিহিত বাহু হচ্ছে এবি এবং কোণ হচ্ছে সাইন সি। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল আপনারা এভাবে একটা বাইট করতে পারেন। আবার একটু খেয়াল করবেন, এরকম ত্রিভুজের ক্ষেত্রফল বাহু ত্রয়ের গুণফল
ভাগ 4 আলফা, 4r, 4r। এই rটা হচ্ছে পরিব্যাসার্ধ। কি ব্যাসার্ধ? পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধটা কি? যখন কোন ত্রিভুজের শীর্ষত্রয় দিয়ে কোন বৃত্ত অঙ্কন করা হবে, তার কেন্দ্র থেকে শীর্ষের দূরত্বটাই হচ্ছে কি? পরিব্যাসার্ধ। কি বললাম? পরিব্যাসার্ধের ক্ষেত্রে যখন কোন ত্রিভুজের শীর্ষত্রয় দিয়ে কোন বৃত্ত যাবে, তার যে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধটার নাম কি? পরিব্যাসার্ধ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ABC = 4r, যেখানে rটা কি? অবশ্যই পরিব্যাসার্ধ। আরো একটা জিনিস আপনাদের মনে রাখা লাগবে, সেটা হচ্ছে বাহুত্রয় দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। সেটা হচ্ছে √s। এস হচ্ছে অর্ধ পরিসীমা, আগে বলে রাখি এসটা কি? অর্ধ পরিসীমা। তাহলে এস a - b, b - c, c - a। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধ পরিসীমার সাথে রিলেটেড √s * a - b, b - c, c - a। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি অর্ধ পরিসীমা s = বাহুত্রয়ের যোগফল ভাগ 2। এই তিনটা বাহুর যোগফল ভাগ 2। এটা হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে পুরাটা ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য। এখন এই জায়গাটাতে ত্রিভুজের সাইন সূত্র আছে, কোসাইন সূত্র আছে, বাহু নির্ণয় সূত্র আছে। তাহলে আমরা যদি ত্রিভুজের সাইন সূত্রের কথা বিবেচনা করি, তাহলে দেখেন প্রথমে a ভাগ sin a, মানে এ বাহু যখন নেবেন তখন ভাগ করে দিবেন sin a। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। a ভাগ sin a, সেম ভাবে b ভাগ sin b = c ভাগ sin c = টুয়াইস r। আপনারা জানেন r হচ্ছে পরিব্যাসার্ধ। এটা হচ্ছে ত্রিভুজের কোন সূত্র? সাইন সূত্র। এরপরে আসেন ত্রিভুজের কোসাইন সূত্র। দেখেন তো এটা দেখা যায়? দেখা যাচ্ছে তো। এরপরে আসেন ত্রিভুজের কোসাইন সূত্র। কোসাইন সূত্রটা কি? cos a, অর্থাৎ a কোণটা যখন নেবেন তখন অপর দুই বাহুর বর্গ b² + c² - a বাহুর বর্গ ভাগ 2, প্রথমে যে দুইটা নিছেন bc। তাহলে ত্রিভুজের কোসাইন সূত্রটা কি? cos a = b² + c² - a²। এখানে যখন a কোণ নেবেন তখন মাইনাস হবে a² ভাগ 2bc। সেম ভাবে যদি cos b এর কথা বিবেচনা করেন, তাহলে এখানে c² + a² - b²। দেখেন এখানে b কোণ নিছি, এজন্য b বাহু বিয়োগ করে দিছি, ভাগ 2ca। এরপর দেখেন cos c যখন নিব তখন a² + b² - c² ভাগ 2ab। অর্থাৎ c কোণ যখন বিবেচনা করতেছি তখন আমার c বাহুটা বিয়োগ করে দেওয়া লাগবে। তাহলে cos c = a² + b² - c² ভাগ 2ab। এই ছিল কোসাইন সূত্র। এরপরে বাহুর সূত্রটা আমাদের দেখা লাগবে। যখন আপনি এ বাহুর হিসাব করবেন, কি বাহু? যখন এ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবেন তখন বি বাহু cos c কোণ প্লাস সি বাহু cos b কোণ। আবারও বলতেছি, যখন এ বাহুর দৈর্ঘ্য বাইর করবেন তখন বি বাহু cos c প্লাস সি বাহু cos b কোণ। সেম ভাবে বি কোণের বি বাহু যখন হিসাব করবেন তখন এ বাহু cos c, সি বাহু cos a। সি বাহু যখন হিসাব করবেন তখন এ বাহু cos b, বি বাহু cos a। এই ছিল বাহুর সূত্র। তাহলে প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র জানলাম, তারপরে ত্রিভুজের সাইন সূত্র জানলাম, তারপরে ত্রিভুজের কোসাইন সূত্র জানলাম, তারপরে কি লিখলাম? বাহু নির্ণয় করা শিখলাম। তাহলে এই সূত্রগুলো আমাদের অটোমেটিক নোট করে রাখেন, প্রবলেম সলভের জন্য অবশ্যই আপনাদের লাগবে। ঠিক আছে? তাহলে চলুন এখন আমরা প্রবলেম সলভ করে দেখি পারি কিনা। প্রথম প্রশ্নটা দেখেন, ঢাকা বোর্ড 23-এ আসছে। এখানে প্রশ্নটা বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল হোয়াট? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল হোয়াট? এখন
আমরা যে ক্ষেত্রফল যে আমাদেরকে বাইর করতে বলছে, কারণ এই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কতগুলো সূত্র লিখছিলাম। সেটা হচ্ছে কি এ বি সি ভাগ 4r। দেখেন তো এটা আছে কিনা, এ বি সি ভাগ 4r আছে, তবে আমরা এটা প্রমাণ করতে পারি নাই, তাই না? এখন আমরা এই জায়গাটাতে প্রমাণ দেখব। তাহলে প্রথম স্টেপে আমরা হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করব। ত্রিভুজটা অঙ্কন করে, এটা হচ্ছে এ বাহু, এ কোণ, বি কোণ, সি কোণ। এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি বাহু, সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি বাহু। আপনি যে কোনো দুইটা বাহু সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি যে দুইটা বাহু যদি সিলেক্ট করেন, তাহলে আমরা এখান থেকে পাইতেছি ত্রিভুজের ক্ষেত্রফল। যদি আমরা সি কোণটার কথা বিবেচনা করি, তাহলে হাফ ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সাইন সি, ক্ষেত্রফলের সাথে সাইন সি, ঠিক আছে? এখন খেয়াল করেন তো, আমাদের যে সাইন সি, এটা মূলত কোন সূত্রের সাথে সম্পর্কিত মনে আছে? কোন সূত্রের সাথে সম্পর্কিত মনে নাই? অবশ্যই মনে থাকার কথা যে ত্রিভুজের সাইন সূত্রে, ত্রিভুজের সাইন সূত্রে আমরা কি লিখছিলাম, যে এ বাহু ভাগ সাইন এ ইকুয়াল টু বি বাহু ভাগ সাইন বি, সি বাহু ভাগ সাইন সি। অবশ্যই পাইছিলাম। তাহলে যদি পেয়ে থাকি, তাহলে সাইন সি ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কি টোয়াইস আর ছিল, রাইট? তাহলে এটার সাথে এটা সম্পর্ক স্থাপন করেন তো। তো সম্পর্ক যদি স্থাপন করি, তাহলে সাইন সি ইকুয়াল টু কি লেখা যায়, সি ভাগ টোয়াইস আর। কারণ সাইন সি ভাগ আছে, ওইদিকে যায় কি হবে গুণ, টোয়াইস আর গুণ আছে, এদিকে সে কি হবে ভাগ হবে। তাহলে সি ভাগ টোয়াইস আর পাইতেছি। তাহলে সাইন সি এর মানটা বসাই দেন তো, হাফ এ বি সি ভাগ টোয়াইস আর। তাহলে এখান থেকে পুরোপুরি পাচ্ছি এ বি সি ভাগ 4r। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল বাহুত্রয়ের গুণফল ভাগ 4r। আরটা হচ্ছে অবশ্যই পরিব্যাসার্ধ। তাহলে দেখুন তো এখানে আমার কোনটা অ্যান্সার আসে, এ অপশন এ বি সি ভাগ 4r, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা তো হবে না, উল্টা। এটাও তো হবে না, এখানে 4 নাই। আবার এটাও তো হবে না, এখানে উল্টা এবং 4 নাই, দুইটাই। তার মানে আমার এই প্রশ্নটা ঢাকা বোর্ড 23 রাইট অ্যান্সার কি এ বি সি ভাগ 4r, যা কিনা অপশন এ তে উপস্থিত রয়েছে। পরবর্তী প্রশ্নটা আমরা সমাধান করব। চলো, কুমিল্লা বোর্ড 22 আসছে। প্রশ্নটা এরকম ছিল, ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু 6, এসি বাহু 8, বি এ সি কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে যেহেতু এটা আমাদের ত্রিভুজ, তাহলে আমরা ত্রিভুজটা অঙ্কন করে নিব এবং বাহুগুলো মার্ক করব। এ বি সি বাহুগুলো মার্ক করলাম। এরপর বলা আছে এ বি বাহু, এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8। তাহলে দুইটা বাহু যেহেতু দেওয়া আছে এবং বলা আছে বি এ সি কোণ 60 ডিগ্রি, তার মানে এই কোণটা আমার 60 ডিগ্রি। তা দেখেন তো কোণ দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে, সন্নিহিত বাহু দুইটা দেওয়া আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন সন্নিহিত বাহু দ্বয়ের গুণফল গুণন সাইন 60 ডিগ্রি, মানে এই যে এই কোণটা মান। তাহলে এখান থেকে দেখেন তো কাটাকাটি যদি করি, 3 দুগুণ 6, 3 8 24, আর সাইন 60 ডিগ্রি মান কত, √3 ভাগ 2। এটা যদি কাটাকাটি করি তাহলে 12√3। এই 12√3 কোন অপশনে আছে এটা আমরা একটু চেক আপ করে নেই। অপশন এ তে দেওয়া আছে 12√3, তার মানে এটার সাথে এটা আমার মিলে যায়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখেন বি তে দেওয়া আছে 24, এটা আমার রাইট অ্যান্সার নয়। পরেরটা দেওয়া আছে 48, এটা আমার রাইট অ্যান্সার নয়। পরেরটা দেওয়া আছে 48√3, এটাও আমার রাইট অ্যান্সার নয়। তার মানে এই চারটা অপশন চেক করে দেখলাম কুমিল্লা বোর্ড 22 এর এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 12√3, যা কিনা অপশন এ তে উপস্থিত রয়েছে। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চলুন, যশোর বোর্ড 22 আসছে। প্রশ্নটা ছিল এরকম, যে কোনো ত্রিভুজের বাহু এ বি সি এবং এর ক্ষেত্রফল ডেল হলে সাইন এ এর মান কত? তাহলে যেহেতু এখানে ত্রিভুজ রিলেটেড প্রবলেম, সো আমরা প্রথমেই ত্রিভুজটা অঙ্কন করে নিব। এ কোণ, বি কোণ, সি কোণ। এ কোণের বিপরীত বাহু এ বাহু, বি কোণের বিপরীত বাহু বি বাহু, সি কোণের বিপরীত বাহু সি বাহু মার্ক করলাম। এখন আমাদের উত্তরে চাইছেটা কি, কার মান, সাইন এর মান। তার মানে এই যে এ কোণের রিলেটেড মানটা চাইছে।
কারণ এ কোণটা তৈরি করার জন্য কোন দুইটা বাহু কাজ করছে, বি আর সি বাহু কাজ করছে। তাহলে বি আর সি বাহু যদি কাজ করে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি, হাফ বিসি, এবং এখান থেকে পাচ্ছি হচ্ছে সাইন এ। আমাদের এখান থেকে সাইন এর মানটা বাইর করা লাগবে। তাহলে 2 আছে ভাগ, এদিকে সে হবে কি গুণ, তাহলে 2 ডেল, 2 ভাগ ছিল, এদিকে এসে কি হচ্ছে গুণ, তাহলে 2 ডেল, আর বিসি এদিকে ছিল কি গুণ, এদিকে এসে তাহলে কি হবে ভাগ বিসি ইকুয়াল টু কত, সাইন এ। তাহলে সাইন এর মান কি পাইলাম, 2 ডেল ভাগ বিসি। এখন আমাদের দেখার বিষয় 2 ডেল ভাগ বিসি কোন অপশনে রয়েছে। তাহলে অপশন এ তে যদি চেক করি তাহলে দেখতে পাচ্ছি 2 ডেল ভাগ সি এ, 2 ডেল ভাগ সি এ, সি এ। তো 2 ডেল ভাগ সি এ, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার হবে, মোটেও না, এটা হচ্ছে ক্রস। এরপর দেখেন 2 ডেল ভাগ বিসি, এটা আমার রাইট অ্যান্সার হবে, অবশ্যই এটার সাথে আমার এটা মিলে যায়, তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে 2 ডেল ভাগ বিসি। পরেরটা অবশ্যই হবে না, বড় হাতের এবি দেওয়া আছে, এটার কোন দেওয়া আছে, তারপরেরটা হবে না, এটা হবে না। তার মানে যশোর বোর্ড 22-এর এই প্রশ্নটার উত্তর সাইন এর মান হচ্ছে 2 ডেল ভাগ বিসি, যা কিনা অপশন বি তে রয়েছে। চলুন পরের প্রশ্নটা দেখি। মাদ্রাসা বোর্ড 23-এ আসছে, প্রশ্নটি কি রকম ছিল, একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি, 10 সেমি। বাহুগুলোর দৈর্ঘ্য কি দেওয়া আছে 6, 8, 10 সেমি হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধ আর, পরিব্যাসার্ধ আর এর মান চাইছে। তাহলে আমার এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে ত্রিভুজটি যদি সমকোণী ত্রিভুজ হয়, কি কোণী, সমকোণী ত্রিভুজটি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। পরিব্যাসার্ধ কি হবে, অতিভুজের অর্ধেক। কখন, ত্রিভুজটা যদি সমকোণী হয়। তাহলে আমাদের দেখার বিষয় যে যেহেতু এখানে 3টা বাহু দেওয়া আছে, এর উপর বেস করে আমার দেখা লাগবে ত্রিভুজটা সমকোণী কিনা। আচ্ছা, সমকোণী হওয়ার শর্ত কি, বৃহত্তর বাহুর উপর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান কিনা। তাহলে 6 6 36, মানে 6 এর উপর স্কয়ার, 8 এর উপর স্কয়ার ইকুয়াল টু 10 এর উপর স্কয়ার। তো 6 6 36, 8 8 64, 100 সমান হয় না, 36 আর 64 100, 10 এর উপর স্কয়ার 100। তার মানে এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, কারণ বৃহত্তর বাহুর উপর বর্গ আর অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান পাইলাম। তাহলে যদি তাই হয়, যদি সমকোণী ত্রিভুজই হয়, তাহলে এর পরিব্যাসার্ধ হবে বৃহত্তম বাহুর অর্ধেক, তার মানে অতিভুজের অর্ধেক। 10 এর অর্ধেক কত হবে 5। তাহলে আমার এখানে অপশন যদি চেক করি তাহলে এ অপশনে 6 সেমি আছে, যা রাইট অ্যান্সার নয়, বি অপশনে 7 সেমি আছে, যা রাইট অ্যান্সার নয়, সি অপশনে 8 সেমি আছে, যা রাইট অ্যান্সার নয়, তবে ডি অপশনে আছে 5 সেমি, যা হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ মাদ্রাসা বোর্ড 23-এর এই প্রশ্নটার উত্তর হচ্ছে 5 সেমি, যা ডি অপশনে উপস্থিত রয়েছে। চলুন পরের প্রশ্নটা ফেস করি। চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে এমন প্রশ্নটি দেখুন কি বলছে, ত্রিভুজ এ বি সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 2ab হলে সি কোণের মান চাইছে। কোন কোণের মান, সি কোণের মান। এখন এই প্রবলেমটা সমাধান করার জন্য আপনাকে কোসাইন সূত্র জানা লাগবে, এবং কোসাইন সূত্র আমি শুরুতেই আলোচনা করছিলাম। তো কোসাইন সূত্রে এখানে যেহেতু সি কোণ চাইছে, তাহলে সি কোণ যদি হয় তাহলে কি হবে, cos c ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি কোণ যেহেতু ছিল তাহলে সি বাহু বিয়োগ ভাগ 2ab, এটা ছিল আমাদের মূল সূত্র। তাহলে এখান থেকে আমার কি বাইর করা লাগবে, সি কোণের মানটা বাইর করা লাগবে, তাই না। আচ্ছা, সি কোণের মানটা যেহেতু বাইর করব, তাহলে আমার এখানে অপশন কি দেওয়া ছিল, এত দেওয়া ছিল, এটার থেকে আমার হলো সি কোণের মানটা নিয়ে আসা লাগবে। তাহলে অতএব a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু 2ab। হ্যাঁ, আচ্ছা, যদি তাই হয় তাহলে 2ab এর সাথে কত গুণ আছে, 1 গুণ আছে না, এই 2ab কে তাহলে আমি যদি বাম দিকে নিয়ে আসি তাহলে সে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ 2ab ইকুয়াল টু কত 1, তাই না। আচ্ছা, এখন দেখেন তো এইটা ইকুয়াল টু কি লেখা যায়, cos c। দেখেন তো এটা ইকুয়াল টু cos c লেখা যায় না, তাহলে এই যে cos c লিখলাম। এখন কত ডিগ্রি মান 1, cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে cos cos কাটা,
অতএব সি কোণ ইকুয়াল টু হবে 0 ডিগ্রি। তাহলে আমার এখানে রাইট অ্যান্সার কি হবে? অপশন এ তে আছে 0 ডিগ্রি, এটা হলো রাইট অ্যান্সার। বি হবে না, সি হবে না, ডি হবে না। অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 23-এর এই প্রশ্নটার রাইট অ্যান্সার হচ্ছে সি এর মান হচ্ছে 0 ডিগ্রি, যা কিনা অপশন এ তে উপস্থিত রয়েছে। চলুন পরের কোশ্চেনটা ফেস করি। যশোর বোর্ড 23-এ আসছে, প্রশ্নটা ছিল এরকম, একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাপ 4, 6, 8 একক হলে স্থূল কোণটির পরিমাণ কত? কোন কোণের পরিমাণ? স্থূল কোণের পরিমাণ। এবং এখানে বাহু 3টা দিয়ে বলতেছে স্থূল কোণের পরিমাণ কত। এখন আমাদের এই জায়গাটাতে একটু খুবই নর্মাল ভাবে বোঝা লাগবে, জটিলতা তেমন কোনো কিছুই নাই। দেখেন, এটা যদি এ বাহু হয়, এটা যদি এ কোণ হয়, এটা বি কোণ, এটা সি কোণ নর্মালি। এখন একটু খেয়াল করবেন যে এখানকার বৃহত্তম বাহুটা হচ্ছে বিসি বাহু, তাহলে এখানে বৃহত্তম দৈর্ঘ্যটা কত? 8, তারপরটা কত? 4, তারপরটা কত? 6। এভাবে কিন্তু নর্মালি আছে। এখন একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে বাহুটা সবচাইতে বেশি বড় তার বিপরীত কোণটা হচ্ছে বৃহত্তম কোণ বা স্থূল কোণ। যে বাহুটা সবচাইতে বেশি বড় তার বিপরীতে যে কোণটা থাকবে সেই কোণটা হবে বৃহত্তম কোণ বা স্থূল কোণ। তাহলে এই জায়গাটাতে খেয়াল করেন তো, এই বাহুর বিপরীতে আছে কি? এ কোণ। তাহলে এই কোণটাই হচ্ছে স্থূল কোণ, কারণ এই কোণটা আমার নির্ণয় করা লাগবে। তাহলে এই কোণটা নির্ণয় করার জন্য, এই যে এই কোণটা নির্ণয় করার জন্য আমার কোসাইনের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কোসাইনের সূত্রটা কি ছিল? cos A ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 2bc। দেখেন তো, বি এর মান কত ছিল? বি এর মান এটা না? বি কোণের বিপরীত বাহু কি বি, সি কোণের বিপরীত বাহু কি সি। তাহলে আমার 6 স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ভাগ 2 6 4, 6 6 36, 4 4 16, 8 8 64 বিয়োগ 4 6 24, 24 দুগুণ 48। তাহলে এখানে 6 6 12, 12 2 হাতে থাকে 1 2 5 মাইনাস 64 ভাগ 48। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 12 মাইনাস 12 অবশ্যই 48, 4 12 48 মাইনাস 1 ভাগ 4। এবং কসটা ওইদিকে গেলে কি হবে? কস ইনভার্স। তাহলে এ কোণ ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস 1 ভাগ 4। তাহলে আমার দেখার বিষয় এখন এটা কোথায় আছে। প্রথম অপশনে নেই, দ্বিতীয় অপশনেও নেই, তৃতীয় অপশনে রয়েছে। সো আমার রাইট অ্যান্সার হচ্ছে cos ইনভার্স মাইনাস 1 ভাগ 4। অর্থাৎ যশোর বোর্ড 23-এর এই প্রশ্নটার উত্তর হচ্ছে, অর্থাৎ স্থূল কোণটার মান হচ্ছে cos ইনভার্স মাইনাস 1 ভাগ 4, যা কিনা অপশন সি তে উপস্থিত রয়েছে। সুতরাং আমাদের টাইপ সি, টাইপ 3 এর সমস্ত এমসিকিউ বা ওয়ান শর্ট কমপ্লিট করা শেষ। তবে আপনারা যদি এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করেন তাহলে আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা ধারণা এসে যাবে এবং আপনাদের জন্য একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা যেহেতু আমার এই ক্লাসটা ধারাবাহিকভাবে বা কন্টিনিউভাবে যদি কেউ চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যেন আমি ওখান থেকে অনুপ্রাণিত হতে পারি এবং আপনাদেরকে আরও ভালোভাবে এই চ্যাপ্টারগুলো ইনফরমেশন বেস আলোচনা করতে পারি আপনাদের সুবিধার্থে। এবং পাশাপাশি আরও একটু কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা আমার এই পেজ বা হচ্ছে প্রোফাইলটাকে ফলো অথবা লাইক ফলো করতেছেন না বা সাবস্ক্রাইব করতেছেন না, তাদের কাছে অনুরোধ থাকবে যেন এই চ্যানেলটাকে অথবা এই পেজ বা প্রোফাইলকে অবশ্যই লাইক ফলো
কমেন্ট বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন সবার আগে আমার এই ভিডিওগুলো আপনাদের দ্বার প্রান্তে চলে যায় এবং আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারেন। আবারও বলি, কারো যদি কোনো সমস্যা হয়ে যায় এই চ্যাপ্টারের এমসিকিউগুলো প্র্যাকটিস করতে গিয়ে, কারো যদি কোনো একান্তই সমস্যা হয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা আপনাদের সমস্যাটাকে ফটো উঠিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি এর প্রপার অ্যান্সারটা আপনার দ্বার প্রান্তে পৌঁছায়া দিব নিজ দায়িত্বে। ইনশাল্লাহ সবাই এত সময় ধরে লং টাইম ধরে পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও বা লেকচারে উপস্থিত পরবর্তী লেকচারে জন্য একটু অপেক্ষা করা লাগবে, এর জন্য ধৈর্য ধরে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।